শীতল কান্না করছে। রাজ শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চাদর টেনে গায়ে দিয়ে বলল, শীতল, কান্না করছো কেন? আমি তো পর কেউ নয়, আমি তোমার স্বামী। শীতল, তোমার উপর আমার অধিকার আছে। মহান আল্লাহ তাআলা আমাকে সেই অধিকার দিয়েছে। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। তুমি কোনো চাপে পড়ে এমন মিথ্যে কথা বলছো। পুরো গোষ্ঠী মিলে আমাকে অপমান করেছো, আঘাত করে আমাকে রক্তাক্ত করেছো। আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ সহ্য করেছি। নইলে রাজের গায়ে হাত তোলে এমন বুকের পাটা কার নেই দুনিয়াতে। কলিজা ছিঁড়ে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলবো এমন কথা কেউ ভাবলে। আমি ভালো করে জানি তুমি পরিবারের চাপে এমন করছো। কি হয়েছে তা আমাকে বলছো না পর্যন্ত। ভেবো না তোমাকে ভুল বুঝে দূরে সরে যাব। আমি একবার এরকম ভুল করেছি, আর এমন করব না। আমার ভালোবাসায় এত দুর্বল মনে করো না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমার সাথে থাকতে হবে, তুমি চাইলেও আর না চাইলেও। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, নকল বাড়ি পৌঁছে দিয়ে আসি, পরে আসল বাড়িতে নিয়ে আসবো তোমায়। এজন্য রেডি হয়ে থেকো। শীতল এখনো চুপচাপ। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গোসল করে দিতে পারি। আমরা দুজনে একসাথেই গোসল করব, তার সাথে ফ্রিতে চেঞ্জ করে দেবো তোমায়। শীতল রাজের কথা শুনে পুরো চাদরটাই নিজের গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাজ মুচকি হাসলো। তখনই রাজ শীতলের ফোনে রোদের নাম্বার বাজতে দেখলো। রোদ বলছি। শীতল, এতক্ষণ কোথায় ছিলি? এখন কোথায় তুই? আমি তোর জিজু বলছি রে রোদ। কুকুরের বাচ্চা, তুই কি করিস শীতলের ফোনে? আমার ওয়াইফের ফোনে আমি তো থাকবো। বাজে কথা রাখ। শীতল কোথায় বল? আমার সাথে আছে আমার বউ, আর খুব ভালোই আছে। শয়তান, তুই কি করছিস শীতলের সাথে? সেটা বলা যাবে না কি করেছি। জানোয়ারের বাচ্চা, তুই শীতলের গায়ে হাত দিবি না। দিয়েছি, হাত দেব, দেখি তুই কি করতে পারিস। রাজ ফোন কেটে দিল। রোদ তার ফোনটা ছুঁড়ে মারলো আর অতীতের কথা ভাবতে লাগলো। রাজ আর রোদ স্কুলে পড়াকালীন রাজ তাদের এক ফ্রেন্ডের চোখে পেন্সিল ঢুকিয়ে দিয়েছিল। ছেলেটার চোখ নষ্ট হয়ে যায় সারা জীবনের জন্য। রাজ রোদের আড়ালে ছেলেটাকে ক্ষতিপূরণ হিসাবে ছেলেটার সাথে রোজার বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল। রাজ কিছুতেই কারোর কাছে দোষী হয়ে থাকতে চায় না। রোদ এই কথা জেনে ডিসিশন নেয় সে রোজাকে ফিরিয়ে দেবে। রোদ তার বাবার জন্য রোজাকে ফিরিয়ে দিয়েছিল। আজকে বাবা আর রাজের কারণে রোজা কষ্টে আত্মহত্যা করেছে। রোদ কখনো বিয়ে করে বংশের প্রদীপ রক্ষা করবে না প্রতিজ্ঞা করেছে। এটা তার বাবার শাস্তি। আর রাজের শাস্তি হলো রোদ যে ভালোবাসার আগুনে পুড়ছে, ঠিক তেমনই শীতলের ভালোবাসার আগুনে তাকে পোড়ানো। প্রথম রোদের মনে এমন কথা আসেনি বা প্রতিশোধের আগুন জ্বলেনি, কিন্তু শীতলের সাথে যা করেছে তারপর রাজকে মাফ করার প্রশ্নই ওঠে না। রোজার কসম খেয়ে রোদ প্রতিজ্ঞা করেছে সে কখনো বিয়ে করবে না, আর ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দিয়ে ছাড়বে। রোদ বেঁচে থাকতে কখনো রাজকে শীতলের কাছে আসতে দেবে না। শীতল ওয়াশরুম থেকে শাড়ি পেঁচিয়ে বের হলো। শীতল শাড়ি পরতে জানে না, তাকে খালা শাড়ি পরিয়ে দিত বা কোনো সার্ভেন্ট। রাজ শীতলকে কাছে টেনে এনে নিজে হাতে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর সময় রাজ শীতলের উন্মুক্ত নাভিতে চুমু খেলো। রাজ বলল, এখানে আমার বেবিসরা আছে, তারা কবে যে আসবে আর কবে তাদের বাবার কষ্ট বুঝবে তাদের দেখা উচিত। তাদের বাবার সাথে তাদের মা কত অন্যায় করেছে, কত কষ্ট দিচ্ছে তাদের মা তাদের বাবাকে। রাজ মন ভরে শীতলের নাভিতে চুমু খেলো। শীতল শিহরিত হয়ে রাজের চুল মুঠি দিয়ে ধরল। রাজ শীতলকে কোলে নিয়ে কারে বসালো। রাজ শীতলকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। শীতল কিছু না বলে চুপচাপ হেঁটে যাচ্ছিল। ডার্লিং, শীতল পেছনে তাকালো। এখন নকল বাড়ি থাকো, খুব তাড়াতাড়ি সব রহস্য উদ্ধার করে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। টেনশন করো না, খেয়ে দিয়ে নাকে সর্ষে মেখে ঘুমাও। আই লাভ ইউ, আই ক্যান লিভ উইদাউট ইউ। শীতল বাড়িতে ঢুকে গেল। রাত চলে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে। রোদ বারান্দা থেকে এসব দেখছিল আর লুচির মতো ফুলছিল। সে বেঁচে থাকতে এ জীবনে কখনো রাজ আর শীতলকে এক হতে দেবে না। রোদ ওয়ালেট থেকে রোজার ছবি বের করে দেখলো এক পলক। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। পরের দিন রাজ শীতলের বাসার সামনে পেছন দিক দিয়ে দাঁড়িয়ে রইল তাকে এক পলক দেখে অফিসে যাওয়ার জন্য। বাট শীতল একবারের জন্য এলো না বারান্দায়।
রাজ মন খারাপ করে অফিসে গেল। রাজের কোনো কাজে মন টিকছে না। শীতলকে ছাড়া সে কিছু ভাবতে পারছে না। ইচ্ছে করছে রোদকে মার্ডার করে শীতলকে নিজের কাছে নিয়ে আসতে। শীতলের মুখের দিকে তাকিয়ে রাজ বেশি জোর দেখাচ্ছে না। রাজ শীতলকে কষ্ট দিতে চায় না, আর তা না হলে শীতলকে এতক্ষণ শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখতে পারত। রাজের কাছে সন্ধ্যায় একটা ফোন এলো। রাজের সিক্রেট গার্ড তাকে জানিয়েছে যে শীতলকে আজকে সজল নামের কেউ দেখতে এসেছে। বিয়ের কথা ভাবছে শীতলের বাড়ির লোক শীতলের। রাজের মাথা নষ্ট হয়ে গিয়েছে এমন কথা শুনে। রাজ লেট না করে বাতাসের বেগে শীতলদের বাড়িতে আসলো ড্রাইভ করে। রাজ মেন গেট ভেঙে ঢুকলো শীতলদের বাড়িতে, বাট রাজ ভেতরে ঢুকতে পারলো না, কারণ রোদ পুরো পুলিশ বাহিনী দিয়ে সারা বাড়ি গার্ড দিয়ে রেখেছে। রাজ জোর জবরদস্তি ঢুকতে চাইলেও বাড়িতে, বাট পুলিশ গার্ডরা তাকে ঢুকতে দিল না। বলল, মিস্টার রাজ, আপনি এভাবে রাতে ভদ্রলোকের বাড়িতে আসবেন না, আর এভাবে বিশৃঙ্খলাও করবেন না। আপনি একজন বিশিষ্ট লোক, আপনি আসতে পারুন। রাজ রেগে পুলিশ গার্ডকে লাথি মারল। রোদ এটা দেখে রাজকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজের কপাল থেকে ব্লিডিং বের হচ্ছে। রাজ বলল সে কিছুতেই যাবে না শীতলের সাথে কথা না বলে। রোদ রাজকে থ্রেট করলো এখান থেকে চলে যেতে। রোদ রাজের মাথা ফাটানোর পরও কিছু বলল না। এদিকে তার খেয়ালও নেই। রাজ জোরে জোরে চিৎকার করে শীতলের নাম ধরে ডাকতে লাগলো। রাজ বলছে সে শীতলের সাথে দেখা না করে যাবে না কিছুতেই। হঠাৎ বজ্রপাত শুরু হলো। আকাশ ফেটে যেন বজ্রপাত হচ্ছে। খুব জোরে বৃষ্টি শুরু হলো। সবাই ভেতরে ঢুকে গেল। গার্ডরাও এখনো মেন ডোরে পাহারা দিচ্ছে, রাজ যেন ভেতরে ঢুকতে না পারে। রাজ বৃষ্টি উপেক্ষা করে শীতলের রুমের বারান্দার দিকে রাস্তায় দাঁড়িয়ে রইল, আর জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করতে থাকলো। রাজ তার চিৎকার থামাচ্ছে না। এদিকে ঝড় শুরু হলো ঢাকাতে। রাজ বৃষ্টিতে ভিজে এক পলকও ফেলছে না, শীতলের রুমের দিকে তাকিয়ে আছে। ঢাকা শহরে 4 নাম্বার বিপদ সংকেত চলছে। পুরো বাংলাদেশেও একই অবস্থা। এই সময় কাকপক্ষীও নেই, আর রাজ এখনো রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে এক পলকহীনভাবে শীতলের জানালার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা এত অসহায় সেটা জানা ছিল না রাজের। রাজের কি নেই? সব আছে, প্রতিপত্তি, শক্তি, ক্ষমতা সব আছে। তবুও সে তার ভালোবাসাকে জয় করতে পারছে না। একসময় যার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, যাকে মানুষ পর্যন্ত ভাবেনি, শুধু একদোলা মাংসের পিণ্ডের মতো ভেবে প্রতিশোধ নিয়েছে। ঘা শুকোতে শুকোতে নতুন আরেক ঘা যাকে দেয়া হয়েছিল, আজকে তার জন্য নিজের শরীর বারবার ক্ষতবিক্ষত হচ্ছে। এত কষ্ট কেন জীবনের ভালোবাসার জন্য? কেউ কি বলতে পারো রাজকে? রাজের কোনো জ্ঞান নেই চারিদিকে কি হচ্ছে। সে আপন মনে শীতলকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে, যেটা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে। রাজের মন বলছে শীতল তাকে অনুভব করছে। তারা যে একই দেহে দুইটি প্রাণ। রাজ জানে শীতল তার মতো জানোয়ার অমানুষকেই ভালোবাসে, তবে কিসের জন্য তাদের ভালোবাসায় জয় হচ্ছে না? কেন উপরওয়ালা বারবার পরীক্ষা নিচ্ছে তাদের? একবার রাজকে দিয়ে পরীক্ষা, আর একবার শীতলকে দিয়ে পরীক্ষা। রোদ ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। রোদ এখন বিকৃত কীটে পরিণত হয়েছে। রোজার ছবিটা দেখে দেখে সে রাজের কষ্ট অনুভব করছে। রাজ এক পর্যায়ে আবারও চেষ্টা করলো মেন ডোর ভেঙে শীতলের কাছে যাওয়ার। প্রায় 30 জন লোকের সম্মুখীন হতে হয়েছে তাকে। সবাইকে সামনে থেকে সরাতে সরাতে তার ক্লান্ত হয়ে যাওয়ার কথা, অথচ সে ক্লান্ত নয়। এ কি তাহলে অন্ধপ্রেমের শক্তি? রাজ পাগলের মতো সবাইকে আঘাতের পর আঘাত করছে। সবটাকে মেরে তক্তা বানাচ্ছে রাজ। রোদ বিষয়টা দেখছে। রাজ সামনে থাকা সবাইকে আঘাত করে প্রতিরোধ করলো শীতলের কাছে যাওয়ার রাস্তা। চারিদিকে বৃষ্টির পানি লাল হয়ে গিয়েছে। রাজ আর শীতলের ভালোবাসার প্রমাণস্বরূপ। রাজ চিৎকার করে বলল, আরও কেউ কি আছে যে আমার ভালোবাসার পথে দাঁড়াবে? এমন সাহস আরও কারো আছে? রাজ শীতলের নাম ধরে চিৎকার করে বলল, শীতল, কোথায় তুমি? তোমার জানোয়ার অমানুষ স্বামীর কাছে চলে এসো। আমার যে আর সহ্য হচ্ছে না। আমি রক্তের বন্যা বয়ে দেব যদি তুমি না আসো।
শুনতে পাচ্ছ তুমি? তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। মৃত্যু ছাড়া আমি আজকে তোমায় এখান থেকে না দেখে যাব না। রাজ রাস্তার সাইডে এসে হাঁটু গেড়ে বসে মাথায় হাত দিয়ে নিচে বসে কাঁদছে। হঠাৎ সে মাথায় কিছু অনুভব করলো। রাজ পেছনে ফিরে রোদকে দেখতে পায়। রাজ আঘাত করতে চেয়েও করেনি, শুধু শীতলের মুখের দিকে চেয়ে। রাজ আবারও শীতলের বারান্দার দিকে তাকালো। রাজ দেখতে পেল শীতল লাল শাড়ি পরে রোবটের মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রাজের ঠোঁটে হাসি ফুটে উঠল। পৃথিবীর কোনো কিছুতেই তার খেয়াল নেই। হঠাৎ সে অনুভব করলো পিঠে ব্যথা হচ্ছে, তবুও তার এদিকে খেয়াল নেই। রোদ সেই সুযোগে ইশারা দিয়ে গার্ডের কিছু একটা বলল রাজকে। গার্ডরা পেছন দিকে চেপে ধরে একেবারে রোডের মাঝখানে ফেলে দিল। রাজ কিছু বুঝে ওঠার আগেই একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে রোডের পাশে ফেলে দিল। পুরো রোড রাজের রক্তে ভেসে যাচ্ছে। রাজের সেদিকে খেয়াল নেই, তার ঠোঁটে এখনো হাসি। শীতল এই দৃশ্য দেখার আগেই বারান্দা থেকে সরে রুমে গেল। শীতল রোবটের মতো রুমের মাঝখানে এলো, তারপর নিজের শাড়ি খুলে ছুঁড়ে মারলো ফ্লোরে। শীতল ডোর লক করে সোজা বেডের নিচে বসে পড়ল। শীতলের চোখ থেকে পানি পড়ছে, বুক ফেটে কান্না আসছে তার। আমাকে ক্ষমা করে দিন আপনি, আমাকে ভুলে যান আপনি। আমরা আর কখনোই এক হতে পারবো না। শীতল কিছুদিন আগের কথা ভাবতে লাগলো। রাজের ফোন আসা মাত্র শীতল ফোন রিসিভের জন্য হাত বাড়ালো। তখন রোদ আর তার বাবা মা রুমে প্রবেশ করলো। রোদ শীতলের হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে দিল। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। দেখো শীতল, সোজা কথা সোজাভাবে বলছি আমি। তোর আর রাজের কথা আমি সব শুনেছি ক্লিনিকের আড়াল থেকে। রাজ তোকে কিছুক্ষণ থম মেরে বলল, রাজ তোকে রেপ করে বিয়ে করছে। রোজার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ও। ভাইয়া সেসব পুরনো কথা। এখন উনি ভালো হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে। পুরনো কথা না, নতুন কথা। সেসব জানি না আমরা। রাজ আর তোর সম্পর্ক এখানেই শেষ। রাজের কাছে তোকে আর পাঠাবো না আমরা। শীতল বিষম খেয়ে বলল, কি সব যাতা বলছো ভাইয়া? আমি ওনার স্ত্রী আর উনি আমার স্বামী। আমার ঠিকানা উনি। রোদ যা বলছে সেসব ঠিক বলছে মা। আমি তোকে বলেছিলাম একদিন রাজকে স্বামীর মর্যাদা দিতে। এখন আমি বলছি তুই সব ভুলে যা। এই মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আয়। তোকে একটা রেপিস্টের সাথে থাকতে দিতে পারি না আমরা। মা কি সব বলছো? উনি যাই হন আমার স্বামী, আমি ওনার সাথেই থাকবো। মনে প্রাণে আমি ওনাকে স্বামী হিসাবে মানি। দেখো মা, এতদিন আমরা তোমাকে ভুল বুঝেছি। আমরা আসল ঘটনা জানতাম না। তোমার কোনো দোষ নেই। এখন তোমার পাশে আমরা সবাই আছি। তুমি ভয় পেও না। ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 বছর যাবৎ ও তোমার সাথে অন্যায় করছে, অত্যাচার করছে আর না। শীতল ডিভোর্সের কথা শুনে চমকে গেল। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার স্বামীর নামে কোনো কথা শুনতে চাই না। আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আমার স্বামীর বাড়ি। শীতল এক পা এগোতেই রোদ বলল, আর এক পা এগোলেই তুই রাজের ধ্বংস দেখবি। শীতল ফিরে তাকালো। জানোয়ারকে রেপের দায়ে জেলে পাঠাবো সারা জীবনের জন্য। ওর মান সম্মান নষ্ট হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে। তুই এটাই চাস? ভাইয়া চুপ করো, এসব কি বলছো? এমন কথা বলো না। ওনার বিন্দু পরিমাণ ক্ষতিও চাই না আমি। তাহলে আমরা যা বলবো তাই করবে। তুমি কথা দাও। তোর ভাই আর বাবা ঠিক বলেছে শীতল। তোর হাতে সব কিছু। ওই জানোয়ারকে মাফ করে দেব যদি তুই আমাদের কথা না শুনিস। এখন তুই ডিসিশন নে, কি করবি? শীতল ফ্লোরে বসে পড়ল। আমাদের মাঝে যে সব কথা হয়েছে তা রাজকে বলবি না, খবরদার। তাহলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না। কখনো ফিরে যাবে না তুমি, আর কিছু বলবে না রাজকে। আমরা যা বলবো তাই বলবে ওকে প্রয়োজনে। শীতল কান্না করতে শুরু করলো। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নেই, যদি কখনো তুই রাজের কাছে ফিরে যাওয়ার চিন্তাও করিস তো আমাদের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। বাবা মা সহ আমি ফাঁসি দেবো গলায়, খোদা তাআলার কসম। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। কথাগুলো মাথায় ঢুকে নেই। কখনো ওর কাছে যেতে বা কিছু বলতে পারবে না নিজের ইচ্ছায়। রাজের মতো জানোয়ারকে ফাঁসিতে ঝুলে দিতে ইচ্ছে করছে। এত বড় সাহস ওর! ও আমার একমাত্র আদরের কলিজার বোনের সাথে এমন জঘন্য কার্যাবলী করেছে। শুধু তোর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। কিছুদিন দূরে থাকলে রাজকে ভরে যাবি, তোর নতুন জীবন শুরু হবে।
শীতল সেদিন অনেক কান্না করে সবাইকে বুঝিয়েছিল, রাজের মতো পা ধরে পর্যন্ত ভিক্ষে চেয়েছিল রাজের কাছে ফিরে যেতে, বাট কেউ তা বোঝেনি। শীতল তখন জ্ঞান হারিয়েছিল। বাস্তবে ফিরে এসেও শীতল কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। সবাই শীতলের রুমে ডোর ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। সকালে রাজের জ্ঞান ফিরল ক্লিনিকে। চাচা রাস্তা থেকে রাজকে তুলে এনে ক্লিনিকে নিয়ে এসেছে। মাথায় ব্যান্ডেজ করা রাজের, বুকেও ব্যান্ডেজ করা। জ্ঞান ফিরে রাজ চুপচাপ অবস্থায় বসে আছে চোখ বন্ধ করে। রাজ হঠাৎ স্বাভাবিক হয়ে বলল, চাচা শীতল এখন কোথায়? ঢাকাতে আছে না? পুরো গোষ্ঠী কোথাও লুকিয়ে রেখেছে। ওরা কেউ নেই, শীতলকে নিয়ে তোমার ভয়ে ঢাকা ছেড়ে ময়মনসিংহে গিয়েছে। রাজ হাসতে হাসতে বলল, রাজকে ওদের এত ভয়? আমার ভালোবাসাকে আমার থেকে লুকিয়ে রেখেছে? চাচা ময়মনসিংহে যায় না অনেক দিন ধরে, ময়মনসিংহের পাহাড় দেখি না অনেক দিন ধরে। মুক্তগাছার সেরা জিলাপি অমৃত খায় না। গেট রেডি, ময়মনসিংহে যাব। শীতল তাদের ময়মনসিংহে পুরানো বাড়িতে দাঁড়িয়ে আছে বারান্দায়। বারান্দা থেকে ব্রহ্মপুত্র নদের রূপ দেখছে সে। আজ রাজকে ফিল করছে। হঠাৎ সজল এসে বলল, হ্যাঁ শীতল, হোয়াটসঅ্যাপ। শীতল পিছন ফিরে তাকালো। সজল বলল, আমাদের বিয়ের জন্য তৈরি তুমি? শীতল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, তোমাকে কিছু বলার আছে। কি বলবে? ছোট থেকে আমরা দুজন দুজনকে চিনি, এর বাহিরেও কিছু আছে। তোমার বিয়ে হয়েছিল তাই তো? আমি একজনের ব্যবহারিত, তার চেয়ে বড় কথা হলো আমি ভার্জিন নই। সজল হেসে বলল, এসব ভার্জিনিটি ১৬ টাকা দিয়েও পাওয়া যায়, তুমি জানো। প্রতিদিন ইচ্ছাকৃত কত স্কুল পুরো মেয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে ভার্জিনিটি হারায়, সেখানে তোমাকে জোরপূর্বক। যাই হোক, ওসব তুচ্ছ বিষয় নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, কারণ আমি তোমায় ভালোবাসি। রাজ ময়মনসিংহে এসে পড়েছে দুপুরের মধ্যেই। ময়মনসিংহে পা রেখেই বলল, আমার ভালোবাসাকে নিজের জন্মভূমি থেকে জয় করব। দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। ময়মনসিংহের হুমায়ুন আহমেদের উপন্যাস যেমন বিখ্যাত তেমন অমায়িক। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে রাজ তাদের প্রেমের কাহিনী নিয়েও একটা উপন্যাস লেখাতো ছাড়কে দিয়ে। রাজ সরাসরি মুক্তগাছা গেল। সেখান থেকে সরাসরি অমৃত খেতে গেল সে। কয়েকদিন ধরে রাজ কিছুই খায়নি। এভাবে থাকলে সে লড়াই করার জন্য কোনো শক্তি পাবে না। এদিকে সে খেতেও পাচ্ছে না শীতলের বিরহে। রাজ ভাবলো যদি নিজের দেশের বাংলাদেশের বিখ্যাত ময়মনসিংহের অমৃত খেতে পারে। শীতল বিছানা বসে বসে কাঁদছে। সে কি করবে না করবে ভাবতে পারছে না। রাজের জায়গা অন্য কাউকে কিভাবে দেবে সে যে রাজকে জীবনের থেকেও ভালোবাসে। রাজের কষ্ট শীতল নিজের চোখে না দেখলেও তার অনুভূতি বলছে সে ভালো নেই। 2 দিন পর রাজ খুঁজে পেল শীতলের বাড়ির ঠিকানা। রাজ লেট না করে শীতলের বাড়ির পেছনের দিকে গেল ড্রাইভ করে। শীতলের রুমের আন্দাজ করতে পেরেছে কিছুটা রাজের মন বলছে শীতল ঠিক এই পাশেই আছে। শীতলদের বাড়ির পাশ দিয়ে শান্তশিষ্ট ব্রহ্মপুত্র নদ বয়ে যাচ্ছে। রাজ হঠাৎ শীতলকে দেখতে পেল। শীতল জানালায় দাঁড়িয়ে কাঁদছে। রাজ সেটা পরিষ্কার দেখতে পেল। রাজের বুক ফেটে যাচ্ছে শীতলের চোখের পানিতে। রাজ শীতলকে কিছুক্ষণ দেখেই চলে গেল। বিকালে সজল জোর করে শীতলকে নিয়ে গেল ঘুরতে বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহে। সেখানে যাওয়ার আগে রোজ সহ শীতলের বাবা মা শীতলকে কিছুক্ষণ থ্রেট করলো যেন সে সুযোগে রাজকে ফোন না করে। রাজকে ফোন করলে রোদ আর তার বাবা মা একই দড়ি দিয়ে ফাঁসি দেবে। শীতল ভাবতে পারছে না নিজের বাবা মা এমনকি ভাইও তার সাথে এমন বিহেভিয়ার করবে। শীতলকে পাশে বসিয়ে সজল ড্রাইভ করছে। গার্ডেনের টিকিট কেটে ভেতরে ঢুকতেই শীতল রাজের কথা আরো বেশি মনে পড়লো। গার্ডেনটা এত সুন্দর, জাস্ট বলার বাইরে। সজল যে এত কথা বলতে পারে এটা তার জানা ছিল না। বক বক করেই যাচ্ছে আর করেই যাচ্ছে সজল। শীতলের মাথা ব্যথা করছে। একটা বাম হলে ভালো হতো, তাহলে মাথা ব্যথা থেকে মুক্তি পেত। হঠাৎ একটা ছোট্ট ছেলে শীতলের ওড়না ধরে টান দিল। ছেলেটা দেখতে সেই রকম কিউট। শীতল ঠিক এমন কিউট একটা বেবি চেয়েছিল আল্লাহর কাছ থেকে, তার আর রাজের জন্য। শীতলের আশা আশায় থাকবে, সে কখনো রাজের সন্তানের মা হতে পারবে না। ছেলেটা শীতলকে মাথা ব্যথার একটা বাম দিল। শীতল বামটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। ছেলেটা জানলো কিভাবে তার এটা প্রয়োজন। শীতল মাথায় লাগিয়ে নিতেই ছেলেটা দৌড়ে কোথায় যেন চলে গেল। শীতল ছেলেটা পেছনে দৌড়ানো শুরু করলো। শীতলের মনে হচ্ছে আশেপাশে রাজ আছে।
বাট এটা তো অসম্ভব। সে ময়মনসিংহে, আজ রাজ ঢাকায়। রাজ তো জানে না শীতল কোথায়, তাহলে এখানে রাজের আসা তো সম্ভব না। এত অপমানের পর রাজ নিশ্চয়ই রেগে আছে, কখনো শীতলের মুখ দেখতে চাইবে না। শীতলের বেশ কষ্ট হচ্ছে এই কথা ভেবে, খুশিও লাগছে। রাজ তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে, ভালোই হবে সব কিছু। শীতল হঠাৎ পেছন থেকে কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, যেটা খুব চেনা চেনা। শীতল তাকিয়ে দেখলো রাজকে। শীতলের মাথায় আকাশ ভেঙে পড়লো, সাথে ভয়ও কাজ করছে। সে যে সজলের সাথে এসেছে এটা রাজ জানলে সজলকে মেরেই ফেলবে হয়তো। শীতলকেও ছেড়ে দেবে না রাজ। শীতল চোখ বন্ধ করে রাজের সামনে দিয়ে চলে যেতে লাগলো। কোথায় ফালাচ্ছ তুমি? শীতল রাজের কণ্ঠ শুনে থামলো। রাজের মুখ রাগে লাল হয়ে রয়েছে। সে শীতলকে মনে হয় খেয়ে ফেলবে এমন বোঝা যায়। শীতলের বেশ ভয় লাগছে, সে কি করবে বুঝতে পারছে না। রাজের সাথে নিজে থেকে কথা বললে, অহদা ভঙ্গ করলে সবাই মৃত্যু দেখতে হবে তার। শীতল কিছু বোঝা ওঠার আগেই রাজ শীতলের ঠোঁট নিজের ঠোঁটে লাগিয়ে দিল। আশেপাশের লোকজন নেই তেমন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা, ফুল। সজল শীতলের জন্য আইসক্রিম কিনতে গিয়ে ফিরে এসে দেখে শীতল নেই। রাজ শীতলের ঠোঁটে অনেকক্ষণ চুমু খেলো, শীতল আটকালো না। সে তো নিজে থেকে কিছু করছে না, রাজ তাকে জোর করছে। রাজ শীতলকে খুব কাছ থেকে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল 3-4 দিন ধরে তুমি না দেখতে পেয়ে। আজ প্রাণ ফিরে এসেছে তোমাকে দেখে, তোমার স্পর্শের ছোঁয়ায় জীবন ফিরে পেয়েছি। শীতল চুপচাপ। সে রাজের দিকে একবার তাকিয়ে দেখলো শুধু। রাজের শরীর ভেঙে পড়েছে। রাজের উপর তার পরিবার অত্যাচার করে কি হাল করেছে। শীতল মনে মনে চাচ্ছিল রাজ যেন তাকে আর একবার জড়িয়ে ধরে চুমু খায়, এতে তার কষ্ট লাঘব হবে কিছুটা। যেই ভাবা সেই কাজ। আর শীতলকে আবারও জড়িয়ে ধরে আবারও কিছুক্ষণ চুমু খেলো। রাজ বলল, কে জানে আমার শালা তোমাকে আমার কাছ থেকে আরো কত জায়গায় লুকিয়ে রাখে, আর আমি তোমাকে দেখতে না পেয়ে মরে যাবো। তুমি কিভাবে পারছো আমাকে ছেড়ে থাকতে? আমি তো এক মুহূর্ত পারছি না তোমাকে ছাড়া থাকতে, এক ফোঁটা পানিও খেতে পারছি না তোমায় ছাড়া। আমাকে যেতে দিন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। রাজ রেগে বলল, আমি তোমায় না দেখে থাকতে পারছি না, আর তুমি কি না? যাই হোক, তোমায় কিছু বলতে হবে না, সব সমাধান আমি বের করব, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। শীতল চিৎকার করে বলল, না আমার কাছে আমি আপনাকে ঘৃণা করি, শুধু আমার থেকে দূরে থাকুন। শীতল দৌড়ে চলে গেল। চিংড়ি নিয়ে সজলকে কিছু না বলেই গেল বাড়িতে শীতল। রাজ শীতলকে বলেছিল সকালে যেন শীতল নিজ হাতে রান্না করে নিয়ে আসে রাজের জন্য। রাজ ততক্ষণ পর্যন্ত কিছুই খাবে না। প্রতিজ্ঞা করেছে রাজ শীতলের হাত দিয়ে খাবে সে। মরে গেল এক ফোঁটা পানিও পান করবে না সে। শীতল সোজা গিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেললো। সে কিছু ভাবতে পারছে না। শীতল ড্রয়ার থেকে ব্লেড বের করলো আর নিজের হাত কেটে ফেললো। হাত দিয়ে রক্ত পড়ছে। শীতলের মুক্তি আজকে, সব দুঃখ আজ মুছে যাবে তার। কারোর ওপর কোনো অভিযোগ নেই তার। রাজের কথা মনে পড়ছে শীতলের। রাজ শীতলের মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যাবে হয়তো। শীতলের হাতের ব্যথা কিছুই না, মনের ব্যথায় যে রক্তক্ষরণ হচ্ছে সেটা যে কতটা কষ্টদায়ক তা যদি কেউ বুঝতে পারতো। শীতলের রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। শীতলের শুধু রাজের জন্য কষ্ট লাগছে। শীতলের কিছু হলে তো রাজ পাগল হয়ে যাবে। রাজ শীতলের সাথে যে জঘন্য কাজ করেছিল তা নিজের জ্ঞানে করেনি। সে তো এখন অনুতপ্ত। মানুষ মাত্রই ভুল করে। শীতল চেয়েছিল ভাগ্যকে মেনে নিয়ে রাজকে নিয়ে সুখী থাকতে, রাজের সংসার সামলাতে, রাজের বাচ্চার মা হতে। আফসোস, এ জীবনে আর তা হলো না। মৃত্যুর পরে অন্তত রাজের হতে পারবে সে, এই আশায় শীতল আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বেঁচে থাকাকালীন রাজ ছাড়া অন্য কারোর হতে চায় না সে। কাজের মেয়ে দরজা খুলে দেখে শীতল মেঝেতে পড়ে আছে, রক্তের গড়াগড়ি চলছে ফ্লোরে। কাজের মেয়ে এক চিৎকার দিল। শীতলকে ময়মনসিংহের মেডিকেলে ভর্তি করা হলো। শীতলের জ্ঞান ফেরেনি এখনো। শীতলের তেমন ক্ষতি হয়নি, বাট প্রচুর রক্ত বের হয়েছে। রক্তের গ্রুপ A নেগেটিভ। এই ব্লাড পাওয়া যাচ্ছে না। রোদ ময়মনসিংহে পুরো তন্ন তন্ন করে ফেললো, বাট কোথাও পাওয়া যাচ্ছে না। শীতলের অবস্থা আগে ভালো হলেও এখন খারাপের দিকে যাচ্ছে। রাজ রাতেই এই খবর পায় তার গোপন সূত্র থেকে। শীতলের আর তার বাড়ির পরিস্থিতি জানার জন্য রাজ গোপন সিকিউরিটি লাগিয়েছে।
রাজ এই খবর পাওয়া মাত্র কার নিয়ে ড্রাইভ করে বাতাসের বেগে মেডিকেলে আসার জন্য রওনা দিয়েছে। রাজের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজের হাটে ব্যথা ফিল করছে। যেখানে শীতল আছে, যেখানে শীতলকে ফিল করে সে। ছোটবেলা 6 বছর বয়সে মা বাবার মৃত্যু দেখেছে সে। নিজের হাতে তাদের কবরে রেখেছিল সে। বোনকে নিজের হাতে মানুষ করেছিল সে। তাকেও অকালে কবরে রেখে আসতে হয়েছিল তাকে। নেশাগ্রস্ত সিচুয়েশনে প্রতিশোধের আগুনে যাকে সে বেশি ভালোবাসতো তার সাথে জঘন্য কাজ করেছিল সে। সে কি এমন করেছিল যার জন্য তার জীবনে এমন জাহান্নাম নেমে এসেছে? রাজের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হলো শীতল। সেই শীতলকেও কেড়ে নেওয়া হচ্ছে তার জীবন থেকে। শীতলের কিছু যদি হয় পুরো ময়মনসিংহে আগুন লাগিয়ে দেবে সে। রাজ ড্রাইভ করছে খুব দ্রুত। রাজের এখন যত তাড়াতাড়ি সম্ভব শীতলের কাছে যেতে হবে। রাজ সামনে কিছুই দেখছে না, বাতাসের বেগে ড্রাইভ করছে সে। হঠাৎ একটা কার এসে রাজের কারকে ধাক্কা দেয়। রাজ কার থেকে ছিটকে পড়ে যায় একটা খাদে। রাজ একটা গাছের ডালে আটকে যায়। খুব শক্ত করে রাজ গাছের ডালে হাত রাখে। রাজ নিচে তাকিয়ে দেখে নিচে বিশাল খাদ। পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। রাজ নিজের জন্য চিন্তা করছে না, শীতলের জন্য চিন্তা করছে সে। রাজ আল্লাহর নাম নিয়ে বলল, হে আল্লাহ, আজকে তুমি আমার কাছে কথা দাও, যদি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে শীতলের জীবন থেকে আমাকে দূরে সরাবে না। যত ঝড় আসুক না কেন আমার সাথে থাকবে আর আমার শীতলকে আমার কাছে এনে দেবে। যদি তুমি চাও আমার শীতল আমার না হোক তাহলে আমাকে মেরে ফেলো। আমি বেঁচে থাকাকালীন শীতলকে ছাড়া থাকতে পারবো না। এখন তুমি ডিসাইড করো আমাকে বাঁচাবে নাকি তোমার কাছে নিয়ে যাবে। বেঁচে থাকলে শীতলকে আমার হতেই হবে, কেউ সেটা ঠেকাতে পারবে না। দরকার পড়লে রক্তের বন্যা বইয়ে দেবো। রাজ আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো, বাট পারলো না। উল্টো আরো নিচে নেমে গেল সে। রাজ হাল ছাড়লো না। সে আরো চেষ্টা করলো, তবু উঠতে পারছে না। সে চোখ বন্ধ করে শীতলের ফেস কল্পনায় দেখলো। শীতলের চোখ, তার ঠোঁট গুলো রাজের চোখের সামনে ভাসছে। রাজ এবার শীতলের কথা মনে করে আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো। এদিকে ডালটাও ভেঙে যাচ্ছে, আর একটু বাকি আছে ভেঙে যাওয়ার। রাজ এবার আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো। এবার সে পারলো সফল হতে। রাজ ছিটকে রোডের মাঝখানে পড়লো। রাজের পিঠের ছাল উঠে গিয়েছে। প্রচন্ড মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে সে। রাজ চোখ বন্ধ করে আল্লাহকে শুকরিয়া জানালো, আর শীতলের যেন কিছু না হয় সেজন্য আল্লাহর কাছে মিনতি জানালো। আল্লাহ যখন রাজকে বাঁচিয়েছে তার মানে আল্লাহ চায় শীতল রাজের সাথে থাকুক আর তাকে ভালোবাসুক। রাজ উঠে দাঁড়ালো, আবারও কারে বসে ড্রাইভ করছে সে। শীতলের জ্ঞান ফেরেনি, ব্লাড পাওয়া যাচ্ছে না। রাজের ব্লাড এ নেগেটিভ। রাজ মেডিকেলে গিয়ে শীতলের খোঁজ করলো। তথ্য অনুযায়ী সে শীতলের ওয়ার্ডের দিকে গেল। সেখানে গিয়ে রাজ শীতলের মা বাবাকে দেখতে পেল। রাজ দৌড়ে গেল সেখানে। শীতলের মা বাবা রাজকে বাধা দিল। রাজে তাদের পায়ে ধরলো আবার, যেন শীতলকে এক নজর দেখতে দেওয়া হয় তাকে। তখনই রোদ এসে রাজের কলার ধরে রাজকে বলল, জানোয়ারের বাচ্চা, তুই এখানে কি করিস? তোর জন্য শীতলের এই অবস্থা। তোর অত্যাচারের কথা মনে করে আত্মহত্যার চেষ্টা করছে সে। তুই কি বলছিস? আমার জন্য শীতল? এটা হতে পারে না, তুই মিথ্যে বলছিস। রোদ প্লিজ আমাকে শীতলের মুখ একবার দেখতে দে রে। শীতল কেমন আছে বল একবার, ও ঠিক আছে তো? শীতল মরবে নাকি বাঁচবে সেটা তোর জেনে কাজ নেই জানোয়ার। তুই যা করছিস তে মরে গেলেই ওর শান্তি। রাজ রোদকে বলল, চুপ কর, আর বলিস না, আমি শুনতে পাচ্ছি না। তখনই ডক্টর এসে বলল, মিস্টার রোদ, আপনি ব্লাডের ব্যবস্থা করেছেন? এ নেগেটিভ ব্লাড কি পাওয়া গিয়েছে? ডক্টর, আমি আমার পরিচিতদের বলেছি, তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। দেখুন মিস্টার, রোগীর সিচুয়েশন ভালো নয়, তাড়াতাড়ি কিছু করুন। রাজ চোখের পানি মুছে বলল, আমার ব্লাড এ নেগেটিভ, আমি ব্লাড দেবো। তুই কি করে ভাবলি আমি তোর রক্ত আমার বোনের শরীরে বইতে দেবো? দরকার পড়লেও মরে যাবে। রোদ, তুই আমাকে যত শাস্তি দিবি সব মানবো, বাট আমাকে ব্লাড দিতে দে। শীতলে কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কখনো দিতে দেবো না, শীতল মরে গেলেও না। ডক্টর তাড়া দিচ্ছে তবু রোদ মানছে না। রাজ রোদের পায়ে পড়লো, তবুও রোদ মানছে না। রোদ রাজের কলার ধরে রাজকে বাইরে নিয়ে গেল ওয়ার্ডের। রোদ বলেছে যদি সে আবার তাদের সামনে আসে তাহলে শীতলের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হবে।
রাজ আর ভেতরে গেল না। সে ফ্লোরে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করছে যেন শীতলের কিছু না হয়। ডক্টর জানালো রোদকে ব্লাড পাওয়া গিয়েছে, শীতলকে ব্লাড দেওয়া হলো। রাজ গোপনে জানতে পারলো শীতল এখন আউট অফ ডেঞ্জার। রাজ আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। সে মেডিকেল থেকে বাইরে বেরিয়ে গেল। শরীর বেশ ক্লান্ত, রাজ এমনিতেই দুর্বল, তার উপর সে আবার ব্লাড দিয়েছে শীতলকে। শীতলের জ্ঞান ফিরেছে। সে জ্ঞান ফেরার পর থেকে রাজের নাম নিচ্ছে বারবার। রোদের বেশ রাগ হলো শীতলের ওপর। বাবা মা বলল, রোদ এখন শান্ত থাক, মেয়ে আগে সুস্থ হয়ে নিক। সুস্থ হয়ে কি হবে? আবার তো ওই জানোয়ারের কাছে ফিরে যাবে। দেখ শীতল, ভালো করে শুনে রাখ, তুই যদি কখনো রাজের নামও নিস তাহলে ওকে জেলে যেতে হবে, মান সম্মান হারিয়ে চিরজীবনের মতো। শীতল কিছু বলছে না, সে শুধু চোখের পানি ফেলছে। প্রায় 2 দিন পর শীতল সুস্থ হয়ে উঠলো। এই 2 দিনে রাস্তার লোকদের দিয়ে শীতলের খোঁজ নিয়েছে। মাঝরাতে ওয়ার্ডের পাশে গার্ড বসে ঘুমাচ্ছে। রোদও চেয়ারে বসে আছে ওয়ার্ডের পাশে। শীতলের হালকা শব্দে ঘুম ভাঙলো। সে খুব কাছ থেকে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। কেউ তাকে দেখছিল। শীতল চোখ অন করতেই রাজকে দেখতে পেল। শীতল চমকে গেল। রাজ এখানে গার্ডের মধ্যে দিয়ে আসলো কিভাবে? রোদ ভাই যদি রাজকে দেখে তাহলে মেরেই ফেলবে রাজকে। শীতল কিছু বলতে যাবে, ঠিক তখনই রাজ শীতলের মুখ বন্ধ করে দিল। রাজ শীতলের ঠোঁটে ঠোঁট মিশিয়ে রইল কিছুক্ষণ। জানো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন এমন করলে? কি হয়েছে তোমার? তা বলছো না। শীতলের চোখের পানি দেখে রাজ বলল, আচ্ছা, কিছু বলতে হবে না তোমায়, আমি সব বের করবো। ভাবছো এখানে কিভাবে এলাম? শীতল রাজের দিকে তাকালো। তোমার কাছে আসতে কেউ বাধা দিতে পারবে না। সকল বাধা পেরিয়ে তোমার কাছে আসবো, তুমি যেখানে থাকো না কেন। শীতল চোখের পানি ফেলছে শুধু। রাজ শীতলের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে শুধু একটা কথা দাও, কখনো নিজের ক্ষতি করবে না। শেষ পর্যন্ত নিজের সাথে লড়াই করে যাবে। তোমার কি হয়েছে, কেন হয়েছে, এসব কিছু আমি আর জিজ্ঞেস করবো না কখনোই। তোমার উপর দিয়ে আর কখনো প্রেশার দেবো না আমি। শুধু বলো, নিজের কোনো ক্ষতি করবে না। শীতল তবুও কিছু বলছে না। রাজ শীতলের নীরবতা দেখে বলল, ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমার কথা মাথায় রাখবে। আর আমি যা করব তোমার সাথে তাতেও বাধা দিতে পারবে না তুমি। আর যদি নিজের কোনো ক্ষতি করো তাহলে তোমার ফ্যামিলি কি অবস্থা করব তা ভাবতে পারবে না। শীতল চমকে তাকালো রাজের দিকে। কিছুই করবেন না আপনি, দয়া করে। এবার খুকুমনির মুখ থেকে কথা বের হলো, আর ফ্যামিলির কথা যতটুকু ভাবো ততটুকু থেকে মিনিমাম একটু আমার কথা ভাবতে যদি এখন সব কিছু যদি শেয়ার করতে তাহলে আমাদের এত কষ্ট হতো না, আর এই দিন দেখতে হতো না। যাই হোক, এসব কথা থাক এখন। রাজ হটপট বের করে খাবার সাজালো নিজে হাতে। শীতল শুধু চেয়ে চেয়ে দেখলো। সব শীতলের পছন্দের খাবার। রাজ খাবার নিয়ে শীতলের মুখের সামনে ধরলো। শীতল মুখ ঘুরিয়ে নিল। শীতলের ভীষণ ইচ্ছা করছে রাজের হাত থেকে খাবার খেতে, বাট পারছে না। শীতলের বুক ফেটে যাচ্ছে রাজের শুকনো অসহায় মুখ দেখে। শীতল জানে রাজও খায়নি। শীতল খেলে রাজ খাবে হয়তো। রাজ কয়েকবার বলার পরও শীতল খেলো না। এবার রাজ শীতলকে জোর করে ধরিয়ে খাইয়ে দিল। শীতলের শরীর দুর্বল বলে সে বেশি বাধা দিতে পারল না। শীতলের খাওয়া শেষ হলে রাজ শীতলের ঠোঁটে গালে লেগে থাকা ঝোলটুকু জিহ্বা দিয়ে খেলো, শীতলকে অবাক করে দিয়ে। তারপর কিছুক্ষণ শীতলকে জড়িয়ে ধরে শীতলের গলায় মুখ লাগিয়ে শুয়ে থাকলো চোখ বন্ধ করে। দুজনের কেউ কথা বলছে না, শুধু তাদের হৃদস্পন্দন কথা বলছে তাদের নিঃশ্বাস। শীতলের ইচ্ছা করছে রাজকে জড়িয়ে ধরতে শক্ত করে, যেন রাজের থেকে কেউ তাকে আলাদা করতে না পারে। রাজ বলল, জানো আমার এখন কি ইচ্ছে করছে? আমার ইচ্ছে করছে তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে, যেন কেউ কেড়ে নিতে না পারে। রাজ শীতলের হাত ধরে মন ভরে চুমু খেলো। শীতলের যেই হাত কাটা সেই হাতে রাজের বুকের মাঝে নিয়ে রাজ বলল, আমার কষ্ট তুমি বুঝতে পারছো না কি? আমার হৃদয় কি বলে তা যদি একবার শুনতে পারতে, আমার বিশ্বাস তুমি সব শুনতে পাও।
রাজ শীতলকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে চলে আসার সময় শীতলের দিকে করুণ চোখে তাকালো রাজ। কয়েকদিন পর শীতল ক্লিনিক থেকে ছাড়া পেল। রাজ হঠাৎ সকালে একটা চিঠি পেল। চিঠিটা খুলে দেখলো ডিভোর্স পেপার। রাজের মাথায় রক্ত উঠে পড়েছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে করছে শীতলের পুরো পরিবারকে কেটে কিমা বানিয়ে কুকুরদেরকে খাওয়াতে, বাট সেটা করা যাবে না। শীতলের জন্য রাজ এই কাজ করতে পারবে না। শীতলের জন্য কিছু করতে পারছে না রাজ, এটাই রাজের সবচেয়ে বড় দুঃখ। রাজ স্পিডে ড্রাইভ করছে। শাসা করে ড্রাইভ করে রাজ শীতলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শীতলের কাছে ফোন নেই যে রাজ ফোন করে তাকে জানাবে। শীতল কি করে পারলো ডিভোর্স পেপারে সাইন করতে? ওর হাত একটুও কাঁপেনি। রাজ ভেবেছিল শীতল আর যাই করুক কখনো একবারে তাকে লাইফ থেকে বের করবে না, বাট রাজের ধারণা ভুল হলো। রাজ সোজা গিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কার থেকে নেমেই কারের দরজায় লাথি দিয়ে দরজা বন্ধ করলো। রাজকে মোটা মোটা দুটো জল্লাদ টাইপ লোকের সম্মুখীন হতে হলো। রাজ এই দুইটাকে পিটিয়ে তক্তা বানাতে বেশি সময় নিল না। রাজ এই দুটোর পেটে যেই লাথি দিতে যাবে, আবার তখন কারোর গায়ের গন্ধ পেল। রাজ সামনে তাকিয়ে যাকে ভেবেছিল তাকেই দেখতে পেল। রাজের মুখে কিছু ব্লিডিং লেগেছিল। কিরকম ভয়ানক জানোয়ারের মতো দেখাচ্ছে। রাজ উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করলো, তারপর শীতলের দিকে তাকালো। শীতল ভয়ে নিচে তাকিয়ে আছে। শীতল জানে রাজ প্রচন্ড রেগে আছে। শীতলের ডিভোর্স পেপার সাইন করার সময় বুক ফেটে কান্না আসছিল। সে 3 বার জ্ঞান হারিয়েছিল, তবুও রেহাই পায়নি সে। রোদ একটা কাটারি নিয়ে নিজের গলা সহ বাবা মায়ের গলার সামনে ধরে রেখেছিল। শীতল বাবা মা ভাইয়ের মৃত্যুর কারণ হতে চায় না, তাই সে বুকে 1 সাগর পাথর রেখে সাইন দিয়ে 3য়বারের মতো জ্ঞান হারালো। অনেক রাত হয়েছে। রোদ সহ তার বাবা মা উপরের করিডোরে দাঁড়িয়ে রাজের ভয়ানক রূপ দেখছিল। সাহস কুলায়নি তাদের রাজের মুখোমুখি হওয়ার। রোদ ময়মনসিংহের পুলিশ কমিশনারকে ফোন করে আসতে বলেছে, সাথে কিছু পুলিশ গার্ড নিয়ে আসতে বলেছে। রোদ যেন রাজকে আটকে বাড়ি থেকে বের করা যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রোদ শীতলকে নিচে রাজের সামনে যেতে বলেছে। রাজ শীতলকে দেখে রাগ ঝেড়ে কিছুটা শীতল হবে এর নিশ্চয়তা থেকে রোদ শীতলকে রাজের সামনে তার কাছে পাঠিয়েছে। রাজ একটা লাঠি নিয়ে শীতলের কাছে গেল। শীতল ভয়ে মাথা নিচু করে আছে। সে ধরেই নিয়েছে রাজ তার মাথা ফাটাবে। রাজ শীতলের মাথা ফাটিয়ে শীতলের দেহকে রক্তাক্ত করুক, এটাই চায় শীতল। সে আজ যা করেছে রাজের সাথে, তাতে এটাই তার প্রাপ্য। তা ডার্লিং, হঠাৎ আমার প্রতি এত সদয় কেন হলে? শীতল ভয়ে ভয়ে বলল। কেন? না মানে মেঘনা যেতে জল পেলাম তো তাই। এতদিন তোমাকে কুকুর বিলের মতো চিৎকার করে ডেকেছি তোমার মুখটুকু দেখার জন্য, বাট তুমি আমার প্রতি একটু সদয় হলো না। কিন্তু আজ দেখি আমি না ডাকতেই শিকার ধরা দিয়েছে আমার জালে। দেখুন, আপনি এখান থেকে যান, কারণ এখনই কমিশনার আসবে, তখন আপনার বিপদ হবে কপালে। সো বিপদ হওয়ার আগে এখান থেকে চলে যান। কি ব্যাপার কি আজ বারবার মেঘনা চাইতে জল? এতদিন তো তোমার মুখ থেকে কোনো কথাই বের হতো না, আর এখন দেখছি কথার বুলি ফুটেছে। রাজ কথাটা বলে শীতলকে উদ্দেশ্য করে হাতের লাঠিটা প্রয়োগ করলো। শীতল ভেবেছে আজ তার দিন শেষ। সে মনে হয় রাজের হাতে প্রাণ হারাবে। অন্তত রাজের হাতে নিজের প্রাণ দিয়ে রাজের কোলে মৃত্যুবরণ করতে পারবে সে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিল শীতল। শীতল চোখ খুলে দেখলো তার পাশে থাকা মোটরে রাজ লাঠি দিয়ে আঘাত করেছে। ঝনঝন করে শব্দ হচ্ছে পানির, আর শীতলের ভেতরেও এমন ঝনঝন শব্দ হচ্ছে ভয়ে। রাজ অট্ট হাসিতে ভেঙে পড়ল শীতলের সিচুয়েশন দেখে। সে হাসি থামিয়ে বলল, ভয় পেয়ে গেলে বউ? ভেবেছো তোমাকে আঘাত করব? তোমাকে এখন আমি কি আর আঘাত করতে পারি? তোমাকে আঘাত করা মানে নিজেকে নিজে আঘাত করা। রাজ গায়ের শার্ট খুলে পানি দিল মুখে। শার্টটা শীতলের হাতে দিল রাজ। পানি দিয়ে মুছে নিল রাজ তার শরীর। শীতল চুপচাপ রাজের বডি দেখছে। রাজের বডি দেখে শীতলের চোখ আটকে গেল। ছেলেরা যে এত সুন্দর আর ফর্সা হয় সেটা রাজকে না দেখলে বোঝা যেত না। রাজ শীতলের দিকে তাকিয়ে শীতলের ওড়না দিয়ে নিজের হাত মুখ মুছল, তারপর বলল,
এভাবে তাকিয়েছে কেন? নিজের স্বামীর বডির দিকে আর চোখে তাকানোর কি হলো? মনে হচ্ছিল তুমি কোনো অচেনা মেয়ে। যাই হোক, তোমার সাথে অনেকদিন ধরে বাসর করা হয় না, তাই তো আমার দিকে এভাবে তাকিয়েছিলেন। আচ্ছা ডার্লিং, নো টেনশন, বাসরের জন্য একটা ডেট ফিক্স করছি। শীতল কল্পনাও করেনি ডিভোর্স পেপারে সাইন করার পরও ঠান্ডা মাথায় এগুলো বলবে রাজ। আপনাকে আমার লাইফ থেকে বের করে দিয়েছি আমি। ডিভোর্সের পেপারে তো পেয়ে গিয়েছেন আপনি। আমি আপনার বউ নই এখন, তাই আমার সাথে আবারও নতুন করে বাসর করার কথা ভুলে যান। শীতল এই কথাগুলো বলে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই রাজ শীতলের লম্বা চুলের মুঠি ধরে নিজের খুব কাছে নিয়ে আসলো। আচমকা এমন হওয়াতে শীতলের চোখ বন্ধ হয়ে গেল আপনা আপনি। রাজ শীতলের ঘাড়ে নাক ঘষে ঘষে দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, এত বড় আসপত্ত তোমার! তুমি আমার ছেলেদের কথা ভাবতে পারলে আর ছেড়েও দিলে কত সহজে। আচ্ছা, এই কাগজ কি আমাদের আলাদা করতে পারবে? এই কাগজ কি তোমার উপর থেকে আমার অধিকার কেড়ে নিতে পারবে? তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, মন থেকে মনের, হৃদয় থেকে হৃদয়ের সম্পর্ক। মৃত্যু ছাড়া তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা চান আমরা দুজন একসাথে থাকি সদা সর্বদার জন্য। শীতলের ভয়ে বুক কেঁপে উঠেছে। রাজ আজ ভয়ঙ্কর ভাবে রেগে আছে তার ব্যবহারে। রাজ মুখ নিশ্চয়ই ভয়ঙ্কর রূপ নিয়েছে রাগে। শীতলের রাজের মুখ দেখার সাহস নেই, তাই চোখ বন্ধ করে আছে। রাজ এবার শীতলের গলায় একটা হালকা কামড় দিল। আহ, কি করছেন কি? একটু টেস্ট দিলাম। কিসের? আমাকে তো জানোয়ার ভাবো তুমি, আর তোমার পুরো গোষ্ঠী, তাই জানোয়ারের কামড় কেমন হয় তা তোমাকে বোঝালাম। যদিও কামড়টা জাস্ট হালকা একটু সরছিল। এরপর থেকে তোমার বাবা মা আর ভাইকেও কামড় দেবো, বাট এমন হালকা নয়, অনেক জোরে। শীতল এবার রাগে লুকে রাজের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থেকো না গো, আমার এখনই বাথরুমে ঢুকতে ইচ্ছে করছে। এরপর নিজেকে সামলানো দায় হয়ে পড়বে। রাজ একটা টেডি হাসি দিয়ে শীতলের গোলাপি ঠোঁটের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই রাজের কানে কতগুলো জিভের হর্নের আওয়াজ এলো। আর সাথে সাথে কেউ শীতলকে এক ঝটকা দিয়ে রাজের কাছ থেকে সরালো। রাজ আচমকা চমকে গিয়ে নিচে পড়ে গেল। কেউ রাজকে তোলার জন্য হাত বাড়ালো। রাজ সাহায্য ছাড়াই উঠে দাঁড়ালো। রাজ বেশ কয়েকজন পুলিশ গার্ডকে দেখতে পেল। তার মধ্যে একজন কমিশনার ছিল। তিনি রাজকে সালাম দিয়ে এখান থেকে চলে যেতে বলল। রোদ বলল, শীতল সাইন করে দিয়েছে, তাই রাজের সাথে শীতলের কোনো সম্পর্ক নেই। আর রাজ হেসে বলল, সে সাইন করেনি, আর তাই শীতল এখনো রাজের প্রপার্টি মানে ওয়াইফ। 3 মাস পার হলেও ডিভোর্স সম্পূর্ণ হবে, এই কথাটা রাজ জোরে জোরে সবাইকে বলল। শীতল এখনো রাজের ওয়াইফ, সেটাও রাজ চিৎকার করে বলল। সবার কান ফেটে যাওয়ার উপক্রম হলো রাজের এমন চিৎকার শুনে। শীতল বিছানায় বসে আছে আর চোখ বন্ধ করে ভাবছে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। ঠিকমতো কাঁদতেও পারছে না শীতল। কাঁদলে শীতলের মন হালকা হতো বোধ হয়। শীতলকে পাহারা দেওয়ার জন্য একজন 20 বছরের কাজের মেয়ে রাখা হয়েছে। সে শীতলের গায়ে সেটে সেটে থাকে, শীতল যেন কোনোভাবে রাজের সাথে যোগাযোগ করতে না পারে। শীতলের বেডের পাশে রাজের শার্ট লুকানো ছিল, সে লুকিয়ে রেখেছে। যেই রুমের আলো অফ হবে অমনি শীতল রাজের গায়ের গন্ধ লেগে থাকা শার্ট নিজের বুকে নিয়ে ঘুমাবে। রাজ তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়াতে শীতলের কাছ থেকে শার্ট নিতে ভুলে গিয়েছে। রাজ নিজের বাড়িতে গিয়ে রুমে ঢুকে চোখ বন্ধ করে ভাবতে লাগলো নেক্সট প্ল্যান কি হবে তার। রাজ নিজের দিকে তাকিয়ে মিররের সামনে গেল। রাজের শরীরে এখনো শীতলের গায়ের ছোঁয়া আছে। ওর গায়ের মিষ্টি সুবাস এখনো ফিল করছে রাজ। দেখলো তার বুকে কতগুলো নখের দাগগুলো দেখে রাজ টেডি হাসি দিল। শীতলের ঠোঁটের স্বাদ নেওয়ার সময় হয়তো শীতল রেগে বা শিহরিত হয়ে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। রাজ নিজের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে ফিল করলো কবে শীতল পার্মানেন্টলি রাজের বুকে শিফট হবে। রাজ বেডে ওপর হয়ে শুয়ে পড়লো, কারণ একদিন পর রাজ শীতলকে একটা সারপ্রাইজ দেবে। শীতল হয়তো কল্পনাও করতে পারবে না। রাতে কাজের মেয়ে ফ্লোরে একটা ক্যাম্প বেড বিছিয়ে ঘুমালো। শীতল চুপচাপ রাজের শার্ট বুকে নিয়ে ঘুমালো। শীতলের মনে হচ্ছে আজ সে শান্তিতে ঘুমাতে পারবে। মনে হচ্ছে তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে। শীতলের মাঝরাতে ঘুম ভেঙে গেল। সে ফিল করছে তার ওপর কেউ ভর করে শুয়ে আছে।
গায়ের গন্ধ খুব চেনা চেনা, বেশ ভারী কিছু। শীতলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল অনেক কষ্টে তাকিয়ে দেখলো রাজ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শীতল চমকে গিয়ে বারবার চোখ অন করছে আর অফ করছে। রাজ এখানে কিভাবে আসতে পারে এটাই ভাবছে শীতলকে রাজ শক্ত করে আরো জোরে জড়িয়ে ধরলো। শীতল এবার চমকে চোখ খুললো। সে দেখলো কোথাও রাজ নেই। রাজের শার্ট এখনো সে বুকে জড়িয়ে শুয়ে আছে। তার মানে এটা স্বপ্ন। যাক বাবা, শীতল বেশ হাঁপ ছেড়ে বাঁচলো। সে চুলগুলো সামনের দিকে এনে কাজের মেয়ের দিকে চোখ বুলালো। শীতলের চোখগুলো বরাবরের মতো ছানা বড়া হয়ে গেল। কারণ কাজের মেয়ে ঘুমালে তার কিছুই ঠিক থাকে না। শীতলের গা ঘিনঘিন করছে এমন অবস্থা দেখে। শীতলের এমন হয় তাই বলে এত না। শীতলের মনে হচ্ছে এর একটা শিক্ষা দিতে হবে। তুই খাবি দাবি পাহারা দিবি আমাকে, সারাদিন সব কাজ করিস গুছিয়ে আর ঘুমাতে পারিস না গুছিয়ে। ইস, স্বপ্ন না হয়ে যদি সত্যি সত্যি রাজ আসতো আর ওকে এইভাবে ঘুমাতে দেখতো তাহলে কি যে হতো। শীতলের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে ওয়াশরুম থেকে গামলা ভর্তি পানি এনে সারা গায়ে ঢেলে দিল বেহায়া কাজের মেয়েটার ওপর। কাজের মেয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলো। শীতল মেয়েটাকে কর্কশ গলায় বলল বেরিয়ে যেতে রুম থেকে। একদিন হয়ে গেল, শীতল রাজের কোনো খবর পাচ্ছে না। শীতল পরের দিন সকালে ছাদে গেল হাঁটতে। ছাদে অনেক ফুল গাছ আছে, সেগুলো দেখলে শীতলের মন ভালো হবে কিছুটা। কাজের মেয়েটাকে শীতল বুদ্ধি করে আটকে রেখেছে ওয়াশরুমে। শীতল চোখ বন্ধ করে রাজের কথা ভাবলো। তখনই কেউ কয়েকটা ফুল ছুঁড়ে মারলো শীতলের গায়ে। শীতল তো লেগে আগুন হয়ে গেল। শীতল সামনে পেছনে কাউকে দেখতে পেল না। শীতল বেশ সাহসী, তাই সে জোর গলায় বলল, কে কে কোন কর্তব শয়তান আমার গায়ে ফুল ছোড়া? জানিস আমি কার ওয়াইফ? তুমি মিস্টার রাজের ওয়াইফ। ওপাশে ছাদের থেকে কেউ বলে উঠলো। শীতল তাকিয়ে দেখলো পাশের ছাদে রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টেডি হাসি দিচ্ছে। আপনি এখানে? শীতল বেশ অবাক হলো। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? এমন কার বুকের পাটা আছে যে আমার বইয়ের গায়ে ফুল ছুঁড়ে মারবে? তাই তো ভাবি, আপনি ছাড়া আর কেউ এমন গর্তবের মতন কাজ করবে কে? তাই এখানে কি করছেন অন্যের ছাদে? অন্য ছাদে মানে? নিজের ছাদেটা আমি নগদ টাকা দিয়ে কিনেছি। মানে এই বাসা আপনি কিনেছেন? জি হ্যাঁ। আমার জানা মতে আপনার দাদা ঢাকার বাসার লোককে ঠকিয়ে কিনেছে, আর আপনি বুঝি এই বাসা ঠকিয়ে কিনেছেন আরেক লোকের কাছ থেকে? পুরো পরিবারের লোক ঠকানোর কাজ করেন তাই না? রাজ সাথের হাঁটা ফোল্ড করে টেডি হাসি দিয়ে বলল, আমি এখন এই বাসায় থাকবো, তাই এখন থেকে আমি তোমার প্রতিবেশী একটু খেয়াল রাখতে শিখো। রাজ কথাগুলো বলেই নিজের ছাদ থেকে শীতলদের ছাদে এসে পড়ল। শীতল ছাদ থেকে চলে যেতে গেলে রাজ শীতলকে একটানে নিজের কাছে নিয়ে এসে কানে কানে বলল, আমার দাদা দাদিকে তুলে এনে চুরি করে বিয়ে করেছে, আমার বাবা মাকে হাইজ্যাক করে বিয়ে করেছে, আর আমি তোমাকে ডাকাতি করে বিয়ে করেছি। শীতল কিছু বুঝে ওঠার আগেই রাজ শীতলের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে এলো। শীতল রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে রাজের থেকে। রাজ আরো জোরে শীতলকে নিজের আয়ত্তে নিয়ে এলো। তখনই তারা কারো চিৎকার শুনতে পেল। রাজ আর শীতল তাকিয়ে দেখলো কাজের মেয়ে ললিপপ খাচ্ছে আর জোরে চিৎকার দিচ্ছে। শীতলের বেশ রাগ হলো রাজের ওপর। কাজের মেয়ে এভাবে দেখে ফেললো। এবার সে বাবা মা আর রোদকে বলে দেবে। রোদ ভাইয়া ঝামেলা করবে প্রচন্ড। রাজও এবার ভাইকে ছেড়ে দেবে না। রাজ শীতলের জন্য তার পরিবারের কোনো ক্ষতি করে না, বাট ধৈর্যের বাঁধ ভেঙে গেলে খুব বাজে হবে সিচুয়েশন। কাজের মেয়ে ললিপপ নিচে ফেলে দিয়ে দৌড় শুরু করলো নিচে যাওয়ার জন্য। ঠিক তখনই রাজ বলল, ম্যাডাম ফুলি, জাস্ট 1 মিনিট প্লিজ। ফুলি পেছনে তাকিয়ে বলল, 1 সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই। আমি নুন খেয়ে নোনাখারামি করব না। আমি এখন সবাইকে বলে দিব এখানে কি ঘটেছে। ঠিক আছে ম্যাডাম, বলুন, বাট তার আগে আপনার ফোনে একটা SMS পাঠিয়েছি, সেটা দেখুন। শীতল কিছুই বুঝতে পারছে না রাজের কাণ্ড। ফুলি নিজের ফোনের MMS দেখে রাজের দিকে তাকালো। ফুলি কথা বলছে না, কারণ ফুলির বুলি বন্ধ হয়ে গিয়েছে MMS এর ভিডিও দেখে। রাজ ফুলির কাছে গিয়ে পকেট থেকে ললিপপ বের করে সেটা ফুলির মুখে পুড়ে দিল।
ফুলের চোখ বড় বড় করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। শীতল ভাবছে রাজ কি এমন দেখলো যে ফুলি চুপ হয়ে আছে। শীতলের মনে পড়লো ফুলি যে ঘুমিয়ে থাকে সেই অবস্থায় সেটা আবার ভিডিও করলো নাকি। রাত যেন সময়ে কাজে লাগানো যায়। শীতলের বেজায় রাগ উঠলো, নিজের কার্যসিদ্ধির জন্য কেউ এমন করে নাকি। রাজ বলল, তো ফুলি ম্যাডাম, আপনি এখানকার ঘটনা যদি কাউকে বলেন তাহলে ফোনের ঘটনাটা আমিও কাউকে না কাউকে বলবো। ফুলি শুধু বলল, ধর্মের কল বাতাসে নড়ে, আমাকে এইভাবে মেইল করলেন তো দেখবেন ধর্মে শোবে না। ফুলি নিরীহ মেয়ের মতো ছাদ থেকে চলে গেল। রাজ পকেট থেকে একটা ললিপপ বের করে শীতলের সামনে গেল। শীতল বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাজের দিকে। আপনি ভালো করে বলুন তো, ফুলি কি ভিডিও করলেন? ওর যে ঘুমালে কিছু ঠিক থাকে না সেটা ভিডিও করেছেন আপনি? এত নিজ কবে থেকে হলেন আপনি? আমার সাথে যা করেছেন তাতেও মন ভরলো না, এখন আবার কাজের মেয়ে? ছি 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 ছি। রাজ শীতলের চুল ধরে নিজের খুব কাছে এনে বলল, পৃথিবীতে তোমাকে ছাড়া আর সবাইকে আমি মা বোনের চোখে দেখি। আমি শুধু তোমার সাথে, যাই হোক একটা কথা শুনে রাখো, আমি আর যাই করি তোমাকে ধোকা দেবো না কখনোই। আমি শুধু তোমাকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। তোমাদের ফুলের প্রেমিক হলো তোমাদের দারোয়ান। সন্ধ্যার সময়ে তোমাদের দারোয়ান আর কাজের মেয়ে রোমান্স করছিল, সেটাই আমি ভিডিও করেছি। এখন আমি সেটা দিয়ে ফুলকে ভয় দেখালাম। রাজ শীতলকে ছেড়ে দিয়ে ললিপপটা শীতলের মুখে পুরে দিল। শীতল বাধা দিল না, সে অপরাধীর মতো চুপচাপ মাথা নিচু করে আছে। রাজ হঠাৎ করে শীতলের মুখে ললিপপটা নিয়ে নিজের মুখে দিল। আহ, এবার খুব মিষ্টি লাগছে ললিপপ। এই ললিপপে আমার ভালোবাসা ঠোঁটের ছোঁয়া আছে। শীতল হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না। শীতল নিচে নেমে চলে গেল। কাজের মেয়ে তার দিকে কেমন করে যেন তাকালো। ফুলি বলল, আপাজান, লোকটা সুবিধার না, মানুষের ব্যক্তিগত জিনিস নিয়ে মেইল করে। শীতল রাগী গলায় বলল, গর্ধব, ওটা মেইল হবে না, ব্ল্যাকমেইল হবে রে। আর শোন, নিজের চরকায় তেল দে। দারোয়ানের সাথে তোর লটর কটর আছে সেটা আমি জানি, উনি আমায় বলেছেন। দুপুরে শীতল না খেয়ে ঘুমাচ্ছে, ঠিক তখনই একটা ফুলি এসে তার ফোন দিয়ে গেল। শীতল কিছুই বুঝতে পারলো না। হঠাৎ ফুলির ফোনে রাজের নাম্বার থেকে কল এলো। শীতল এবার বুঝতে পেরেছে বিষয়টা সব রাজের কাণ্ড। হ্যালো হ্যালো ডার্লিং, কেমন আছো? আমার নাম ডার্লিং না, দয়া করে সব থার্ড ক্লাস নাম ধরে আমাকে ডাকবেন না। ডার্লিং, আমি তো থার্ড ক্লাস, তোমারই তো এটা বলো। এই জন্য আমার সাথে এমন জানোয়ার থার্ড ক্লাসের মতো বিহেভ করো, তাহলে আমি তো এসব থার্ড ক্লাস কথাই বলবো। শীতলের চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক বলেছে রাজ। শীতল আর তার পরিবার তো রাজকে থার্ড ক্লাস ভাবে। রাজকে সব সময় জানোয়ার বলে রোদ। তখন শীতলের বুক ফেটে কান্না আসে। হ্যালো ডার্লিং, তুমি যদি আমার কাছে চলে এসো তাহলে কথা দিলাম নিজেকে পাল্টাবো। তুমি তো আমাকে পাল্টে দেবে, তাই না? তোমার জন্য আমি পাল্টে গিয়ে পুরোপুরি তোমার মতো ফার্স্ট ক্লাস হব। শীতল কিছু বলতে পারছে না কান্নার জন্য। ডার্লিং, কান্না অফ করো প্লিজ, আর কিছুদিন কষ্ট করো, তারপর তোমার চোখের পানি পড়তে দেবো না। রাজ কিভাবে বুঝতে পারলো শীতল কান্না করছে? এটা শীতল বুঝতে পারলো না। শীতল কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কিভাবে বুঝতে পারলেন আমি কান্না করছি? আশ্চর্য কথা বলছো তুমি। আমার কান্না আমি বুঝতে পারবো না মানে আবার কি? তুমি আর আমি তো এক, তাই তো তোমার কান্না আমি বুঝতে পারলাম। আপনি একটা পাগল। ঠিক, তবে তোমার প্রেমে পাগল। আচ্ছা শোনো আমার কথা, তুমি না খেয়ে আসো কেন বলো তো? তোমার ফিগার নষ্ট হবে, শুধু শুধু দেখতে ভালো লাগবে না তোমাকে। প্লিজ আমার জন্যে না হলেও নিজের কথা না ভেবে অন্তত নিজের ফিগারের জন্য খাও। রাজের কথা শুনে শীতল হেসে দিল। আপনি আসলেই থার্ড ক্লাস পাগল। এতক্ষণ তোমার মুখে হাসি ফোটাতে পারলাম, থ্যাংক গড। এখন যাও কিছু খাও, তোমার খাওয়া হলে ফুলে আমাকে বলবে, তারপর আমি খাবো। আমার খিদের জ্বালায় মাথা হ্যাং হয়ে আছে। আমার শালা রোদকে হারিয়ে কিভাবে তোমাকে আমার কাছে নিয়ে আসবো সেটা প্ল্যান বানাতে পারছি না। রাজ ফোন রাখার সময় বলল, আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। মনের কথা জোরে বলতে পারো তুমি?
জি, কি বলবেন আপনি? রাজ ততক্ষণে ফোন কেটে দিল। শীতল ডাইনিংয়ে বসে খাচ্ছে, ফুলি খাবার বেড়ে দিচ্ছে। শীতল বুঝতে পারলো এগুলোও রাজের কাণ্ড। শীতল খাওয়ার সময় ভাবলো রাজ তো বাইরের খাবার তেমন খেতে পারে না, এখন তো তাকে বাইরের খাবার খেতে হয়, না জানি কিভাবে কি খাচ্ছে সে। বিকালে শীতলের অনিচ্ছা সত্ত্বেও সজল তাকে ময়মনসিংহের একটা ক্লাবে নিয়ে গেল। শীতল রং স্কার্ট আর স্কার্ফ মাথায় দিয়ে হালকা সুগার লিপস্টিক মেখে হালকা কাজল দিয়ে সেজেছে। শীতল এমনিতেই স্লিম ফিট আর ফিট বডির মাখনের মতো ধবধবে সুন্দরী। রাজ ছাদ থেকে শীতলকে দেখতে পেল। রাজের চোখে শীতলকে মারাত্মক সুন্দরী লাগছে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে শীতলকে টাচ করে বুকের মাঝে জড়িয়ে রাখতে। ক্লাবে সবাই শীতলকে কেমন করে যেন দেখছে, যেন কখনো মেয়ে দেখেনি তারা। শীতল বেশ আনইজি ফিল করলো। সজলকে বলল সে বাসায় যাবে, বাট সজল বলল আর কিছুক্ষণ থেকে তারপর যাবে। সজল বেশ ড্রিঙ্ক করে ফেলেছে জোরাজুরিতে ফ্রেন্ডদের। শীতলকেও অনেক জোরাজুরি করা হয়েছে, বাট শীতল ড্রিঙ্ক করলো না। শীতল একটা সুইমিং পুলের পাশে গিয়ে দাঁড়ালো। সেখানে একটা ছেলে শীতলকে ড্রিঙ্কসের জন্য জোর করলো। শীতল কিছুটা খেয়ে বমি করে দিল। ছেলেটা হেসে হেসে আর একটা ড্রিঙ্কসের জন্য গেল। তখনই কেউ ছেলেটাকে ধরে ক্লাবের কোনায় নিয়ে গিয়ে চোখে কাপড় বেঁধে মারতে শুরু করলো। ছেলেটা কিছু বুঝতে পারছে না কে এমন করলো। শীতল আনমনে ফুলের দিকে তাকিয়ে আছে। এদিকে কাজলের মনে ভালোবাসার রং খেলা করছে। পেপারের বিজ্ঞাপনে দেওয়া হিমালয় নামের লোকের জন্য। লোকের শেষ চিঠি ছিল এরকম: ডিয়ার পত্রমিতা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি বর্তমান 3টা জিনিস চাই লাইফে, তার মধ্যে আপনাকে দেখা তার মধ্যে একটি। আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, দয়া করে আসবেন। আর আমার প্রতি এতদিনে আপনার বিন্দুমাত্র বিশ্বাস জন্মেছে, কিন্তু আমার আপনার প্রতি অগাধ বিশ্বাস জন্মেছে। সে বিশ্বাস নিয়ে বলছি আপনি আসবেন। সবুজ শাড়ি পরে একা আসবেন, সাথে কাউকে নেবেন না। আমিও সবুজ শার্ট পরে আসবো। ইতি আপনার পত্রমিতক, হিমালয়। কাজল ভাবছে দেখা করতে যাবে লোকটার সাথে, বাট কাউকে জানাবে না। শীতল পাড়ে দাঁড়িয়ে রাজের সাথে থাকা অবস্থায় একটা দিনের কথাই ভাবছিল। সেই দিনটা শীতলের সবচেয়ে বেস্ট দিন ছিল রাজের সাথে সময় কাটানোর। রাজ শীতলকে নিয়ে একটা পার্টিতে গিয়েছিল। তখন সেখানে এরকম একটা সুইমিং পুল ছিল। শীতলকে রেখে রাজ পুলে নামলো সাঁতার কাটতে। রাজ শুধু একটা 3 কোয়ার্টার পরেছে। রাজের স্টিল বডিটা দেখেছিল নীলজ্জের মতো শীতল। কেন যেন শীতলকে খুব টানছিল রাজের বডি। শীতলের বান্ধবীরা সবাই বলতো, দেখবি শীতল, তুই যেমন ফিট বডির হরিণী সুন্দরী, তোরও ঠিক তেমনই একটা স্টিল বডির বাঘের সাথে বিয়ে হবে, তুই বাঘের বউ হবি। বান্ধবীরা ঠিক বলেছিল। আসলেই তো রাজ একটা বাঘ আর শীতল একটা বাঘের বউ। হঠাৎ শীতলকে কেউ সুইমিং পুলে ফেলে দিল। শীতল পানিতে হাবুডুবু খাবে, সে সময় রাজ শীতলকে কোলে তুলে নিল। শীতলের শাড়ি অলরেডি খুলে গিয়েছে রাজের পায়ের সাথে বেজে। আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব ভয় করছে, আমার পানি দেখলে ভয় করে। রাজ টেডি হাসি দিয়ে বলল, আমি তো আছি ডার্লিং, আমি থাকতে কিসের ভয়? আপনি আছেন বলেই আমার সবচেয়ে ভয়। কি এত বড় কথা? ঠিক আছে, নাও, ছেড়ে দিলাম তোমায়। রাজ শীতলকে ছেড়ে দিতে শীতল রাজকে জড়িয়ে ধরলো। না, ছাড়বেন না প্লিজ, আমি তাহলে মরে যাব। রাজ শীতলকে নিজের কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বলল, এই বুক থেকে মরে যাওয়া সহজ না। রাজ শীতলকে পিঠে নিয়ে অনেকক্ষণ সাঁতার কাটলো। তখন শীতলের ভয় করছিল আর বেশ মজাও লাগছিল। ছোটবেলায় রোজ শীতলকে নিয়ে এভাবে সাঁতার কাটতো। শীতলের ভেজা ঠোঁট নড়ছিল। রাজ সেই সুযোগে পেয়েই শীতলের ধ্যান ভাঙলো। সে বাস্তবে ফিরে এলো। কিছুক্ষণ পর শীতলকে কে যেন একটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। পুলে বেশ পানি ছিল। শীতল সাঁতার জানে না, তাই সে হাবুডুবু খাচ্ছে। শীতলের পানিতে খুব ভয়। শীতল কি করবে বুঝতে পারছে না। কেউ তাকে পানি থেকে তুলছেও না। সজল রাগ অবস্থায় কোথায় যেন পড়ে আছে কে জানে। শীতল পানি খেয়ে কাশছে। সবাই পাড়ে দাঁড়িয়ে মজা দেখছিল আর হাসছিল। শীতল যেন হারিয়ে যাচ্ছে অতলে। রাজের কথা তার মনে পড়ছে বেশ। রাজ থাকলে তো তাকে জীবন দিয়ে হলেও বাঁচাতো। আল্লাহ শীতলকে শাস্তি দিচ্ছে বোধ হয়। রাজের সাথে সে যা করেছে তাতে এটা তার প্রাপ্য ছিল। রাজকে জীবিত অবস্থায় পাবে না কখনোই। শীতল অন্তত রাজের হয়ে মরতে পারত।
থাকতে পারবে তো শীতল? শীতল চোখ বন্ধ করে রাজের স্মৃতিতে হারিয়ে গেল। শীতল অতলে তলিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কেউ ঝাঁপিয়ে পড়ল পানিতে। শীতলকে পানি থেকে কোলে তুলে নিয়ে পাড়ে এলো রাজ। রাজ সবাইকে জোরে একটা ধমক দিল। ধমক খেয়ে সবাই চুপ হয়ে গেল ভয়ে। রাজ শীতলকে ক্লাবের একটা রুমে নিয়ে গেল। সেখানে নিজের কোট আর শার্ট খুলে শীতলের গায়ে জড়িয়ে দিল। শীতল বেশ পানি খেয়েছিল। শীতলের চোখ দুটো লাল হয়ে গেছে ভয়ে আতঙ্কে। শীতল জ্ঞান হারিয়েছে। রাজ শীতলকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো। শীতল, চোখ খুলো প্লিজ। তোমার কিছু হলে আমি বাঁচবো না যে। আজকে আমার কারণে তোমার এই অবস্থা। আমি যদি তোমার সাথে জঘন্য কাজগুলো না করতাম তাহলে আমাদের এভাবে আলাদা হতে হতো না। আর ওই সজল কুকুরের বাচ্চা সাহস হতো না তোমাকে এখানে নিয়ে আসার। এখানে তুমি অপমানিত হতে না এইভাবে। শীতলের এখনো জ্ঞান ফেরেনি। রাজ শীতলের বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করলো। শীতলের পেটে চাপ দিয়ে পানি বের করতে সক্ষম হলো রাজ। শীতল হালকা নড়ে উঠলো কেশে কেশে। রাজ শীতলের মুখে মুখ লাগিয়ে কতক্ষণ যাবৎ শ্বাস দেওয়ার চেষ্টা করলো। রাজ শীতলের বুকে কান পেতে দেখলো শীতলের নিঃশ্বাস স্বাভাবিক না। রাজ ভয় পেয়ে যায় বেশ। রাজ অনেকক্ষণ যাবৎ শীতলকে নিজের নিঃশ্বাসটুকু দিল। শীতলের ঠোঁটগুলো পুরো লাল হয়ে গিয়েছে। রাজের চোখে ভয় আর রাগে পানি চলে এসেছে। হঠাৎ শীতলরা নড়ে উঠল। রাজের যেন প্রাণ ফিরে এলো। রাজ শীতলকে উঠে বসতে সাহায্য করলো। শীতলের বিন্দুমাত্র শক্তি নেই বসে থাকার। সে রাজের বুকে লুটিয়ে পড়ল। রাজ শীতলকে জড়িয়ে ধরে বলল, ভয়ের কিছু নেই, আমি তো আছি। এখন তুমি ডেঞ্জার মুক্ত। শীতলের কথা বলার শক্তিটুকুও নেই। রাজ শীতলকে কোলে তুলে সবার সামনে নিয়ে কারে বসালো। ঠিক তখনই সজল রাজকে বাধা দিল। রাজের এবার প্রচন্ড রাগ উঠে গেল। সে সজলের কয়েকটা লাথি মারলো। সজল ছিটকে দূরে পড়ে গেল। রাজ শীতলকে বসে ড্রাইভ করছে। শীতল নিজের সিটে বসে আছে, বাট রাজকে জড়িয়ে ধরে পুরো শরীরের ভর রাজের ওপর দিয়ে রেখেছে। শীতল বেশ ক্লান্ত, তাই সে ঘুমিয়ে পড়েছে। রাজের চোখে এখনো পানি পড়ছে আর চিকচিক করছে পানিগুলো চোখের। ছেলেরা সাধারণত কাঁদে না, বাট কষ্টের সীমা অতিক্রম হলে তারা কাঁদে। রাজের রক্ত যেন টকবক করছে। ক্লাবটাকে যেভাবে হোক বন্ধ করবে সে। চাঁদের আলোতে শীতলের মুখটা বেশ মায়াবী হরিণের মতো লাগছে, যেন কোনো নিরীহ ছোট্ট হরিণ শাবক রাজের বুকের মাঝে লুকিয়ে আছে। রাজের ইচ্ছে করছে শীতলকে এভাবে ধরে রাখতে বুকের মাঝে। রাজ এক হাত দিয়ে ড্রাইভ করছে, আর এক হাত দিয়ে শীতলের পিঠ আর মাথায় হাত বোলাচ্ছে। প্রচন্ড শীতের মাঝে রাজের গায়ে কিছু নেই, কারণ তার কোট শার্ট সব শীতলের গায়ে জড়ানো। রাজের কষ্ট হলেও তেমন কষ্ট লাগছে না। ভালোবাসার মানুষকে যদি সুখে রাখা যায়, তাতে এরকম কত কত কষ্টগুলো পরম শান্তিতে বয়ে আনে। এটাই প্রকৃতির ভালোবাসা। ভালোবাসা কখনো নিজের জন্য স্বার্থপর হয় না, যেমনটা শীতল একসময় রাজের জন্য করেছিল। কত কত অপমানের পরেও শীতল নিঃস্বার্থভাবে রাজকে ভালোবেসে গিয়েছিল, তাকে ছেড়ে যায়নি। তাহলে রাজ কেন শীতলের মতো অপমান সহ্য করতে পারবে না? শীতলের তুলনায় রাজের অপমান কিছুই না। রাজ শীতলদের বাড়ির সামনে থামলো। তারপর শীতলকে শক্ত করে জড়িয়ে ধরলো। শীতলকে কোলে তুলে রাজ সোজা কলিং বেল চাপলো। ফুলি দরজা খুলে দিয়ে বড় বড় চোখ করে স্টারসু হয়ে দাঁড়িয়ে থাকলো। ড্রয়িং রুমে রোদ আর তার বাবা মা বসা থেকে দাঁড়িয়ে পড়লো রাজের কোলে শীতলকে দেখে। শীতল দুই হাত দিয়ে রাজের গলা ধরে জড়িয়ে আছে রাজের বুকে। রাজ সোজাসুজি ওপরে চলে গেল শীতলের রুমে। রোদ রেগে রাজের পেছন পেছন যেতে লাগলো। রাজ শীতলকে বেডে রেখে শীতলের কাঁপা কাঁপা ঠোঁটে হালকা ঠোঁট ছোঁয়ালো নিজের। আমার ভালোবাসা আমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ। রোদ যেই রুমে ঢুকবে অমনি রাজ রুমের ডোর লক করে দিল। সবাই রাজের কাণ্ড দেখে অবাক হলো, আবার ভয়ও পেল, কারণ ভেতরে শুধু রাজ আর শীতল। রাজ ডেস্ক থেকে শীতলের জন্য নাইট গাউন বের করলো। তারপর শীতলকে শোয়া অবস্থায় চেঞ্জ করিয়ে দিল নিজের হাতে। রাজ অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিল, কারণ শীতল বারবার চেঞ্জের সময় রাজকে জড়িয়ে ধরছিল। রাজ শীতলের কপালে
চুলগুলো সরিয়ে নিয়ে চুমু দিয়ে শীতলকে ছেড়ে ডোর খুললো। রোদ রেগে রাজের কলার ধরলো। তুই শীতলকে এভাবে আনলি কেন? আর রুম লক করে কি করলি তুই? তোর এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিস? তোকে তো আমি... রাজকে আঘাত করতে যাবে ঠিক তখনই রাজ রোদের হাত ধরে ফেললো। তোর হাত আমি গুঁড়িয়ে ফেলতে পারি, সেটা তুই ভালো করে জানিস। ছোটবেলায় একবার তোর হাত ভেঙে ফেলেছিল স্যার ভুল করে, তখন আমি স্যারের হাত ভেঙে ফেলেছিলাম। এই কথাটা মনে আছে তোর নিশ্চয়ই? আমার ওয়াইফের বড় ভাই তুই, সম্পর্কে আমার বড় হোস তুই, তাই তোর অপমান সহ্য করি আর করব। আর একটা কথা শোন, বোনকে যার সাথে পাঠাবি না, বোনের দায়িত্ব ঠিকভাবে পালন করবি। রাজ পেছন দিক দিয়ে শীতলকে দেখে রোদের হাত ছেড়ে দিয়ে বলল, ফুলি, ওকে গরম স্যুপ খাওয়াবে ঘুম ভাগলে। ওর শরীর খুব দুর্বল, ওর খেয়াল রেখো যেন ঠান্ডা না লাগে। ওর ঠান্ডা লাগলে তোমাকে এই শীতে ঠান্ডা পানিতে চুবাবো। মাইন্ডি। রাজ নিজের রুমে বসে আছে জানালার দিকে তাকিয়ে, কারণ শীতলের বেডের জানালা রাজের রুমের জানালার কাছাকাছি। শীতলকে দেখা যাচ্ছে খুব ভালো করেই। রাজ কিছু খায়নি, কারণ শীতলও কিছু খায়নি। শীতলের জন্য রাজের টেনশন হচ্ছে। শীতল খুব দুর্বল হয়ে পড়েছে, যার কারণে সে ঘুম থেকে উঠছে না। শীতল সেই দুপুরে খেয়েছে, আর এত ধকলের পর এখনও শীতল কিছু খায়নি। রাজের ইচ্ছে করছে শীতলের কাছে গিয়ে শীতলকে ঘুম থেকে তুলে কিছু গরম খাবার খাইয়ে দিতে, কিন্তু তার উপায় নেই রাজের কাছে। রাজ শীতলের কাছে গেলেই রোজ ঝামেলা করবে। শীতল কিছু বলতেও পারবে না আর সহ্য করতেও পারবে না, শুধু মন খারাপ করে কাঁদবে। এই শরীরে শীতলের পক্ষে এসব সহ্য করা কঠিন হবে। রাজ শীতলকে নিজের জন্য আর কোনো কষ্ট দিতে চায় না। শীতল ঘুম থেকেই বারবার নড়ে উঠছে আর গলায় হাত দিচ্ছে। রাজ বেশ বুঝতে পারছে শীতল তৃষ্ণার্ত। ফুলিটা বেডের পাশে ঘুমোচ্ছে। রাজ ফুলিকে কয়েকবার ডাকলো ইশারাতে, তবুও ফুলি টনক নড়ল না। রাজ হঠাৎ ফোন দিয়ে ফুলিকে কল করলো। ফুলি ঘুম জড়ানো কণ্ঠে বলল, দুঃখিত, এই মুহূর্তে নেটওয়ার্ক আর ফোন অফ। রাজ চিৎকার করে বলল, জাস্ট শাট আপ ইউ ব্লাডি ফুল গার্ল। ফুলি ধরফর করে দাঁড়িয়ে বলল, সরি স্যার। ব্লাডি ফুল গার্ল, শীতলের পানি পিপাসা পেয়েছে, পানি খাওয়া যাও, আর গরম স্যুপটা ঘুমের মধ্যে খাইয়ে দাও। ফুলি শীতলকে পানি খাওয়ালো আর শীতলকে কিছু গরম স্যুপ খাওয়ালো। রাজ আবার ফোন করে বলল, শীতলের গায়ে মোটা কম্বল দাও আর নজর রাখবে যেন কম্বল সরে না যায়। আর ইউ ফুল গার্ল, নিজের গায়ে কম্বল দিয়েও ভালোভাবে ঘুমাবে। বোঝা গিয়েছে কথা? ফুলি ভয়ে ভয়ে বলল, জি বোঝা গেছে। শীতল ঘুমাচ্ছে আর রাজ জানালার সামনে দাঁড়িয়ে আছে। যাদের আলোতে শীতলের ফেস চিকচিক করছে। ইচ্ছে থাকলেও রাজ শীতলের কাছে যেতে পারছে না। রাজের চোখে ঘুম নেই। সে সারা রাত শীতলকে ঘুমন্ত অবস্থায় দেখবে ঠিক করেছে। শীতল খুব দুর্বল, তাই কখন কি হয় এজন্য রাজ শীতলকে গার্ড দেবে। রাজ ভাবছে এখন একটা প্ল্যান করতে হবে যাতে শীতল কেন এমন করছে আর কিসের জন্য বাধা হচ্ছে, রাজের কাছে থেকে দূরে যেতে চাচ্ছে, সেটা যেন বের হয়ে আসে। এভাবে শীতলের কষ্ট আর তার নিজের কষ্ট সহ্য করা যাচ্ছে না। রাজের খুব কষ্ট হয় শীতলকে ছাড়া বিছানায় ঘুমাতে। স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয় রাজকে। এতে যদি ঘুম হয় কিছুটা ব্যথা কমে রাজের। রাজ এই 1 বছর সবসময় শীতলের সাথে ঘুমিয়ে অভ্যস্ত। যত যাই করুক রাজ শীতলের সাথে বাট রাজ শীতলের সাথেই ঘুমিয়েছে। ভোরের দিকে রাজের চোখ লেগে গিয়েছিল। চোখ খুলে রাজ শীতলকে দেখতে পেল না। রাজ ভাবলো শীতল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। রাজও ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। শাওয়ারে দাঁড়িয়ে রাজ শাওয়ার নিচ্ছে কোমরে তোয়ালে পেঁচিয়ে, আর ভাবছে বেটা শালক রোদকে কিভাবে শিক্ষা দেয়া যায়। রাজ কিছুক্ষণ পর মর্নিং ওয়াকে গেল ভার্সিটির এলাকাতে। রাজ ব্ল্যাক ট্রাউজার, ফুল হাতার টি শার্ট আর ব্ল্যাক শুজ পরেছে। রাজ সেখানে একটা বেঞ্চে গিয়ে বসতেই শীতলকে দেখতে পেল। রাজ শীতলের কাছে যাওয়ার জন্য যেই পা বাড়াবে তখনই রাজ, রোদ আর সজলকে দেখতে পেল। রাজের প্রচণ্ড রাগ হলো। শীতলকে কখনোই একা পাওয়া যায় না। সজল আর রোদ পেছনে দাঁড়িয়ে কথা বলছে আর শীতল সামনে দাঁড়িয়ে গোলাপ বাগানটাকে দেখছে। শীতলও ব্ল্যাক লং স্কার্ট আর চাদর গায়ে এখানে হাঁটতে এসেছে। রাজ একটা গাছের আড়ালে দাঁড়িয়ে শীতলকে লুকিয়ে দেখছে। কি দিন এসেছে আমার, শালার জন্যও নিজের একমাত্র বউকে লুকিয়ে দেখতে হচ্ছে।
রাজের হঠাৎ একটা মেয়ে বলল, ছাড়, এই ফুলগুলো নিন না। রাজ তাকিয়ে দেখলো ছোট্ট গোলাপের মতো দেখতে একটা মেয়ে অনেকগুলো গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শীতলকে হঠাৎ এই মেয়েটা বলল, ম্যাডাম এগুলো আপনার জন্য। শীতল মেয়েটার দিকে তাকিয়ে ফুলগুলো নিল। শীতল পাশ থেকে টাকা বের করতে মেয়েটা বলল, টাকা লাগবে না ম্যাডাম, এগুলো আপনার জন্য। এগুলো কে আমায় দিয়েছে বাবু বলো তো? মেয়েটা হাত দিয়ে রাজকে দেখালো। রাজ পকেটে হাত দিয়ে টেডি হাসি দিচ্ছে। শীতল দেখলো সজল আর রোদ এই বিষয়টা খেয়াল করলো। শীতল নিরুপায় হয়ে গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকলো। রোদ এসে গোলাপগুলো নিচে ফেলে পা দিয়ে মারিয়ে ফেললো। শীতলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রোদের কাণ্ড দেখে রাজের ইচ্ছে করছে গোলাপগুলোর মতো রোদকেও পা দিয়ে ফিসে ফেলতে, তাতে যদি ওর মনের জ্বালা মিটে। শীতলের জন্য কিছু করতে পারছে না রোদকে রাজ, এটা ভেবে রাজের মাথা গরম হয়ে যাচ্ছে। রাজ পা দিয়ে বেঞ্চে একটা জোরে লাথি দিল। শীতল ফুলগুলো এই অবস্থায় দেখে মন খারাপ করে কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে লাগলো। রাজ দেখলো একটা মিনি বাস শীতলের দিকে এগিয়ে আসছে। রাজের আত্মায় পানি চলে এসেছে। রাজ শীতলের নাম ধরে চিৎকার করলো। শীতল কিছুই শুনছে না, তার আশেপাশে কি হচ্ছে তার খেয়াল নেই।